সকল 100 স্টেশন অডিয়েন্সকে হ্যাপি নিউ ইয়ার। 2023 সাল একদম চিরবিদায়। এই 2023 সালে 100 স্টেশনকে আপনারা যেভাবে চিনেছেন, আপনাদের সাপোর্টে, আপনাদের প্রচেষ্টায় আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, তাতে আমরা অনেক নতুন ব্লগ আনতে পেরেছি। অনেক বিভিন্ন রকমভাবে প্রচুর ভ্যারাইটিস ঘটনা মানুষের জীবনে ঘটে যাওয়া নিত্য নতুন অলৌকিক বিভিন্ন রকম ভৌতিক ঘটনা আপনারা দেখেছেন এবং আপনাদের খুব ভালো লেগেছে এবং সেইভাবে আপনারা সাপোর্ট দিয়ে এসেছেন। এবং 2023 সালে এতটা পরিমাণে আমরা ইমপ্রুভ করেছি যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব পেয়েছি, প্রচুর লাইকস পেয়েছি, যা প্রচুর কমেন্টস পেয়েছি, সেসব আর বলার কিছু নেই। এবার 2024 সালে আমি আশা করছি যে 100 স্টেশনকে আপনারা অনেক আরও নতুনভাবে চিনবেন এবং জানবেন। এবং এইভাবে সবসময় আপনাদের কাছে একটা এক্সপেকটেশন থাকবে যে যেভাবে আপনারা এতদিন সাপোর্ট এসেছেন এবং এইভাবে আরও সাপোর্ট দিয়ে যান, আরও শেয়ার করুন সেভাবে, যাতে আরও অনেক ভয়ের অনেক অনুভূতি আপনাদের দিতে পারি, আরও অনেক নিত্যনৈতিক প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটা সবসময় চেষ্টা করব। সবসময় আমরা আমাদের কোয়ালিটির দিকটা আমরা প্রেফার করি, কোয়ালিটির দিকটা আমরা মেনটেন করার চেষ্টা করি। সো গাইস, এই সব কিছু কথা মাথায় রেখে আজ এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন, যে ঘটনাটা আপনাদের আশা করি একটা খুব অন্যরকম গায়ে কাঁটা দেওয়ার মতন একটা আলাদা ভয় পাবে। তাই সাবস্ক্রাইব করে 100 স্টেশন মেম্বারশিপ হয়ে পড়ুন এবং খুব অত্যন্ত মনোযোগের সাথে ঘটনাটা আজ শুনুন এবং আচমকা কীভাবে ভয় পেয়ে যাবেন আপনি নিজের অজান্তে নিজেই জানতে পারবেন না। হ্যালো দাদা, আমি নৈহাটি থেকে নিতা কর্মকার বলছি। আমি একজন হাউসওয়াইফ, আর নৈহাটিতে আমার শ্বশুর বাড়ি। দাদা, আমি এবং আমার বাড়ির প্রত্যেক সদস্যরা আমরা 100 স্টেশনের এপিসোডগুলো শুনি এবং আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে এই ঘটনাগুলো। তা অরিত্রদা, আমি আজ এমন একটা ঘটনা আপনাকে লিখতে বসেছি, এই ফার্স্ট টাইম আমি লিখতে বসেছি, যে ঘটনা সত্যি বিশ্বাস করাবে এইটা যে ভূত, আত্মা, প্রেতাত্মা, পরলোক বলে যে সত্যি কিছু একটা ব্যাপার আছে। এই ঘটনার বিবরণ আমি শুনি আমার নিজের দিদির কাছ থেকে। আমার দিদির বিয়ে হয়েছে কলকাতার নিকটবর্তী সোদপুরে, আর নদিয়ার পায়রাডাঙ্গাতে আমার নিজের বাপের বাড়ি। তা দিদির বিয়ের জন্য যিনি সম্বন্ধ এনেছিলেন, ওনাকে আমরা চন্দ্রা পিসি বলে ডাকি। চন্দ্রা পিসি হলেন আমার দাদুর বন্ধুর মেয়ে, আমার বাবা থেকে এই মোটামুটি 2-3 বছরের বড়। চন্দ্রা পিসির বিয়ে হয়েছে কলকাতায় আমার বাবার বিয়ের আগে। চন্দ্রা পিসি দেখতে খুব সুন্দর ছিল। চন্দ্রা পিসি বাপের বাড়িতে এলে আমাদের বাড়িতে নিয়ম করে আসতেন। চন্দ্রা পিসি সে সময় বেলঘড়িয়াতে থাকতেন। একদিন চন্দ্রা পিসি তার এক বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। দিদিকে দেখে তার বান্ধবীর খুব পছন্দ হয়ে যায়, তার নিজের বড় ছেলের জন্য পুত্রবধূ করবে বলে। চন্দ্রা পিসি আর দিদির শাশুড়ি কলকাতার একটা বেসরকারি অফিসে চাকরি করতেন, আর সেই সূত্র ধরেই তাদের আলাপচারিতা এবং বন্ধুত্বের সূচনা। পরে অবশ্য সেই অফিসটি বন্ধ হয়ে যায়। তবে অফিস বন্ধ হওয়ার পর তাদের বন্ধুত্ব তো একদম নষ্ট হয়নি, বরং তাদের বন্ধুত্ব যেন আরও নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে। আর এরপর থেকে তারা একে অন্যের বাড়ি যাওয়া আসা শুরু করে। আবার তারা ছিলেন একে অন্যের পরামর্শদাতা। নিজের ছেলের জন্য ভালো পুত্রবধূ খোঁজার দায়িত্ব দিদির শাশুড়ি চন্দ্রা পিসিকে দেন। দিদির বিয়ে হয় 2004 সালে, আজ থেকে ঠিক 19 বছর আগে। আচ্ছা, এবার মূল ঘটনায় আসি। দিদি যেভাবে ঘটনাটা আমাকে বলেন, আমি ঠিক সেভাবে ঘটনাটা বলে শোনাচ্ছি। দিদি বলে, বিয়ের পরে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর যথাসাধ্য চেষ্টা করতাম। যেহেতু আমার বিয়ে খুব কম বয়সে, মাত্র 18 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়, তাই যথেষ্ট চেষ্টা করতাম নতুন সংসারে খাপ খাওয়ানোর। আমাদের বাড়িতে ননদ, দেওর, শ্বশুর, শাশুড়ি প্রত্যেকে ছিলেন। শুধু একটা ব্যাপারই ভাবতাম যে কেউ যেন কোনোভাবে আমার প্রতি যেন কোনো রকম অসন্তুষ্ট যেন না হন, কারণ সেই সময় আমি খুব একটা ভালো রান্নাও করতে পারতাম না। খাবারে কখনো নুন কখনো বেশি, আবার কখনো কম হতো। তবে এটাও ঠিক যে তারা আমাকে যথেষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন, আর খাবারে নুন বেশি বা কমের জন্য তারা আমাকে সেরকম কিছু বলতো না। চন্দ্রা পিসি আমাদের বাড়িতে সপ্তাহে 2 বার কি 3 বার আমাদের বাড়িতে আসতেন। চন্দ্রা পিসি আসলে আমার খুব ভালো লাগতো,
মনে হতো যেন আমার বাপের বাড়ি থেকে কেউ এসছেন। তা চন্দ্রপিসি এলে আমি সামনে বসে চন্দ্রপিসির সাথে ওই 1-2 ঘন্টা আমি টানা গল্প করতাম। কিন্তু এটা ঠিক যে চন্দ্রপিসি কখনো একবারও বলতো না যে তাদের বাড়িতে যাওয়ার জন্য। আর বেলঘরিয়া সোদপুর তো পাশাপাশি, তাও যে কেন বলতো না জানি না। চন্দ্রপিসি বলেন আমি ভাড়া বাড়িতে থাকি, সেখানে আমাকে 4 ছেলেকে নিয়ে থাকতে হয়, আর বাড়িটা খুবই ছোট। তবে আমি বেশ কিছু টাকা জমিয়েছি। আমার খুব ইচ্ছে আমি যে বাড়িতে থাকি একদিন সেই পুরো বাড়িটা আমি কিনে নেব। বলতে পারো এটা আমার অনেক দিনের স্বপ্ন। ওই পুরো বাড়িটা একদিন আমার হবে। বাড়িওয়ালাও বলে যে তারাও একদিন বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে। যখন আমি এই বাড়িটা কিনবো তখন আমি নিজে নেমন্তন্ন করবো এই বাড়িতে তোমাকে আসার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর সময় পেরিয়ে যায়, আমার ছেলের জন্ম হয়। এরপর চন্দ্রপিসির বড় ছেলের বিয়ে হয়। বিয়ে হয়েছিল লজে, আমরা নিমন্ত্রিত ছিলাম এবং সেখানে আমরা যাই এবং গিয়ে আমরা খুব আনন্দ করি। এরপর আমার ছেলের প্রথম জন্মদিন হয়, আমরা ছোট একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, সেখানে তারাও আসে। এরপর সময় এগোতে থাকে। একদিন আমি আমার শাশুড়ির মুখে শুনলাম যে যেই বাড়িটা চন্দ্রপিসির স্বপ্ন ছিল, অর্থাৎ যে বাড়িটা চন্দ্রপিসি এতদিন ধরে কিনতে চাইছিল, সেই বাড়িটা চন্দ্রপিসি অলরেডি কিনে নেয়। আমার ছেলে তখন 5 বছর বয়স হয়েছে। আমি আমার ছেলেকে গঙ্গা নদীর নিকটস্থ একটি স্কুলে ভর্তি করি। ননদের বিয়ে হয়ে যায়। আমার দেওর একটা কাপড়ের দোকানে কাজ পেয়ে যায়। আমার বর প্রতিদিনকার মতন অফিস চলে যায়। বাড়িতে আমি আর আমার শাশুড়ি এবং আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতাম, আবার স্কুল ছুটি হলে আমি নিয়ে আসতাম। ওই স্কুলের পাশে ছিল চন্দ্রপিসির ননদের শ্বশুর বাড়ি। আমাকে দেখলেই ওনারা নিজেদের বাড়িতে আমাকে ডাকতেন। তো আমি প্রায় দিনই আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে এবং তাদের বাড়িতে গিয়ে মোটামুটি 10-15 মিনিট প্রায় গল্প করতাম। সংসারের কাজের চাপ আমার যথেষ্ট বেড়ে যায় এবং কাজের চাপের মধ্যে আমি একটা ব্যাপার প্রায় লক্ষ্য করেছিলাম যে বাড়িটা কেনার পর থেকে চন্দ্রপিসি আমাদের বাড়িতে আর আসতো না। যে মানুষটা সপ্তাহে 2 থেকে 3 বার আমাদের বাড়িতে আসতেন, সেই মানুষটা প্রায় 1 বছর হতে চললো আমাদের বাড়িতে একদম এলেনই না। সত্যি মনে মনে ভাবলাম যে মানুষ কত পাল্টে যায়। যে মানুষটা বলে যে বাড়িটা কিনলেই তোমাকে নেমন্তন্ন করব, সেই মানুষটা এখন এখানেই আর আসে না। তো এরপর আমার ছেলে স্কুলে গরমের ছুটি চলে আসে এবং আমার বর আমাকে কিছুদিনের জন্য বাপের বাড়িতে আমাকে দিয়ে আসে। বাপের বাড়িতে থাকাকালীন আমি আমার মা বাবার মুখে শুনি যে চন্দ্রপিসি নাকি এখন অসুস্থ। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা তুমি এটা কি করে জানলে? বাবা বলছেন যে চন্দ্রা দিদির ভাই কমলের মুখে শুনি যে চন্দ্রপিসি নাকি অনেকদিন ধরেই অসুস্থ। আমি খুব প্রচণ্ড অবাক হয়ে যাই যে আমার শ্বশুর বাড়িতে একথা আমাকে কেউ জানায়নি। তো আমি আমার বরকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা চন্দ্রপিসি কি অসুস্থ? বলেন হ্যাঁ, মার মুখে আমি শুনেছি। তো আমি বললাম যে তা তুমি আমাকে জানাওনি তো? তা আমার বর বললেন যে দেখতেই তো পাচ্ছ যে সারাদিন অফিসে যাওয়া এবং অফিস থেকে এসে ছেলের পড়াশোনা দেখা, এই সব নিয়ে তো আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছি, আমার মনেই ছিল না একদম। এরপর সপ্তাহখানেক থেকে আমি আমার শ্বশুরবাড়িতে আবার ফিরে আসি। সংসারের কাজে আমি খুব ব্যস্ত থাকতাম। খুব সকালে আমাকে ঘুম থেকে উঠতে হতো এবং ঠিক 10টার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হতো। তারপর ছেলেকে স্কুলে যাওয়ানোর জন্য আমি রেডি করতাম। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি বাড়িতে এসে যথারীতি জামাকাপড় কাচতাম। সন্ধ্যাবেলায় আবার নিয়ম করে ছেলেকে পড়তে বসাতাম। এই এত সব কাজের মধ্যে থেকে আমি চন্দ্রপিসির কথা একদম ভুলেই যাই। এরপর আমার শ্বশুরবাড়ির এক আত্মীয় তরফ থেকে আমার শ্বশুরবাড়িতে একটা নিমন্ত্রণ আসে। সেই বিয়েতে আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর, আমরা প্রত্যেকে সেখানে যাই এবং সেখানে গিয়ে আমি হঠাৎ করে চন্দ্রপিসিকে দেখতে পাই। তো আমাকে দেখে চন্দ্রপিসি মন থেকে হাসলেন, আমিও তাকে দেখে হাসলাম, কিন্তু তার সাথে সেভাবে আমার আর কথা হয় না। এবার আমি একটু অবাক হয়ে যাই
যে যেই চন্দ্রাভিষেককে আমরা এতদিন দেখে এসেছি সেই চন্দ্রাভিষেকে যেন আগের মতো না দেখাচ্ছে না। তার এত সুন্দর রূপ গেল কোথায়? যে মানুষটা কোনো বিয়ে বাড়িতে আসলে একদম পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে আসেন, সেই মানুষটার আজ কোনো সাজ নেই। আর বড়ই অদ্ভুত ব্যাপার, এই বিয়ে বাড়িতে একটা পুরনো শাড়ি পরে এসছেন। তবে হঠাৎ মনে পড়ে যে শুনেছিলাম যে চন্দ্রাভিষেক খুব অসুস্থ ছিলেন, তাই হয়তো সাজগোজ করতে আর মন চায়নি। এরপর আমি একদিন আমার বরকে বললাম যে একদিন চলোই না, চন্দ্রাভিষেককে দেখে আসি, শুনেছি তো অনেকদিন খুব অসুস্থ। বর আমাকে একটু বিরক্ত হয়ে বললেন যে এখন আমার সময় নেই। তো আমি বললাম তাহলে রবিবারে চলো, রবিবারে তো ছুটি, না গেলে কি ভাববে। আমার বর একটু বিরক্তি হয়ে বললেন চন্দ্রাপিসি আমার মায়ের ছোটবেলাকার বান্ধবী, আমি বরাবরই তাদের বন্ধুত্ব দেখে এসেছি, আর আমার মা যেখানে যেতে চাইছে না সেখানে তোমার যাওয়া এত শখ কিসের? বরের মুখে এই কথা শুনে আমি খুব আশ্চর্য হয়ে যাই যে আমার বর তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলেনি। আর এবার আমার একটা জিনিস মনে হলো যে আমার শাশুড়ি তো চন্দ্রাপিসির বাড়িতে আর যায় না এবং তার ব্যাপারে তো আর কোনো কথা বলে না, কিন্তু কেন? সন্ধ্যাবেলায় আমার স্বামী বাড়ি ফিরে আসলে সকালে এরূপ আচরণের জন্য আমার স্বামী নিজে আমার কাছে দুঃখ প্রকাশ করেন। আমি তখন তার এরূপ আচরণের কারণটা জানতে চাই। আমার বর বললেন যে আসলে আমাদের একটা ছেলে আছে, তো আমি চাই না যে আমাদের ছেলের কোনো ক্ষতি হোক। আমি খুব ভয় পেয়ে গেছিলাম তুমি যখন চন্দ্রাপিসির বাড়িতে যাওয়ার কথা বললে। আমি জিজ্ঞাসা করি যে কেন, এই কথা কেন বলছো? চন্দ্রাপিসি তো খুবই অসুস্থ। আমার বর কথা বললেন যে আসলে তুমি কিছু জানো না, তো তাই হয়তো এরকম ভাবে কথা বলছো। সত্যি কথা বলতে কি জানো, চন্দ্রাপিসির শরীরে একটা খারাপ আত্মা আছে, তাই চন্দ্রাপিসি এরকম একটা খুব অদ্ভুত আচরণ করে, আর সেই কারণেই কেউ তাদের বাড়িতে যাওয়ার সাহস করে না। এই সব কিছু আমি আমার মায়ের কাছ থেকে শুনি। সব কিছু শুনে আমি খুব অবাক হয়ে যাই যে এটাও কি হতে পারে, একজনের আত্মা অন্যজনের শরীরে প্রবেশ করতে পারে। আমি আগেই বলেছিলাম যে স্কুলের পাশে, গঙ্গার পাশে চন্দ্রাপিসি ননদের শ্বশুর বাড়ি। ছেলেকে স্কুলে দিয়ে আমি সেখানে যাই। চন্দ্রাপিসি ননদের কাছে বসে আমি চন্দ্রাপিসির অসুস্থতার কারণ জানতে চাই। আমি বললাম, মাসি আপনি কি জানেন আপনার বৌদি কি হয়েছে? চন্দ্রাপিসির ননদ আমাকে সব কথা বললেন। প্রথমে আমাকে জানায় বৌদির এরকম অসুস্থতার কথা শুনে আমি তাকে দেখতে যাই। বৌদি তখন খাটে শুয়েছিল। আমি তখন তার পাশে গিয়ে বসি এবং জিজ্ঞাসা করলাম, বৌদি কেমন আছো? বৌদি তখন হঠাৎ লাফিয়ে বসে আর বলে, কিরে তুই বৌদিকে দেখতে এসছিস? থাকবে না, তোর বৌদি আর থাকবে না, ওকে আমি ছাড়বো না, ও আমার কথা শোনেনি। অদ্ভুত ছিল তার চেহারা, অদ্ভুত ছিল তার গলার আওয়াজ, যেন সে আমার বৌদি নয়, যেন কোনো এক প্রেতাত্মা। আমি ভয়ে সেখান থেকে উঠে পড়ি এবং চিৎকার করে বাড়ি বেরিয়ে আসি। বৌদি তখন ছিল উপরের ঘরে, আর উপরের ঘরে বৌদি ছাড়া আর কেউ ছিল না। নিচের ঘরে ছিল তার ছেলের বৌমারা। খুব আতঙ্কের সাথে চন্দ্রাপিসির ননদ আমাকে এই কথাগুলো বলছিল। তার চেহারাতে এরূপ আতঙ্ক দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি তখন জিজ্ঞাসা করি, মাসি হঠাৎ করে চন্দ্রাপিসি কেন প্রেতাত্মার কবলে পড়ল? চন্দ্রাপিসির ননদ বললেন যে আমি আমার দাদা এবং ছেলে বৌমার কাছ থেকে সমস্ত খবরটা শুনি। আসলে ওই বাড়িটা ছিল আরতি নামক এক বৃদ্ধার। যৌবনী তার স্বামী মারা যায়। যখন তার স্বামী মারা যায় তার ছেলে মেয়ে অনেক ছোট ছিল। খুব পরিশ্রম করে তিনি সেই বাড়িটা বানায়, ছেলে মেয়েকে মানুষ করে। সেই বৃদ্ধার বাড়িতে চন্দ্রাপিসি ভাড়া থাকতেন। সেই বৃদ্ধা অনেক বয়স হয়ে যায়, তার নাতি নাতনিও অনেক বড় হয়ে যায়। তার ছেলে বৌমা ওই বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যেতে চাইত।
কিন্তু বৃদ্ধা সেই বাড়ি কোনো মতে বিক্রি করতে চাইতো না। তার ছেলে বৌমাকে বৃদ্ধা খুব বোঝাতো যে দেখো, এই বাড়ি আমি খুব কষ্ট করে তৈরি করেছি, আমি চাই না যে এই বাড়ি কারোর হাতে চলে যাক। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই বাড়ি কোনোদিন ছাড়বো না। তখন তার বৌমা বলতেন যে ঠিক আছে, আপনি মারা যাওয়ার পরে তখন আমরা বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যাব। এসব কথা শুনে বৃদ্ধা মনে মনে খুব কষ্ট পেত। চন্দ্রা বৌদি প্রায় 20 বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িটা ওনার খুব ভালো লাগতো। বাড়ি বিক্রি করার কথা শুনলে মনে মনে ভাবতো ওই বাড়িটা আমি কিনব। এরপর বৃদ্ধা খুব অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। একদিন বৃদ্ধার সামনে তার বৌমা চন্দ্রা বৌদিকে বললেন, তুমি এই বাড়ি কিনবে তো? দেখো, মা তো খুব অসুস্থ হয়ে পড়েছে, মা আর বেশি দিন মনে হয় বাঁচবে না। চন্দ্রা বৌদি তখন খুশি হয়ে বলে, হ্যাঁ কিনবো। বৃদ্ধা চন্দ্রা বৌদিকে বলে, না, এই বাড়ি আমার, তুমি এই বাড়ি কোনোদিন কিনবে না। এই কথা শুনে বৃদ্ধার বৌমা হাসতে শুরু করে। চন্দ্রা বৌদি তখন হেসে বলে যে মাসিমা, তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি এখন কিনবো না তো, তুমি মারা যাওয়ার পরেই কিনবো। বৃদ্ধা তখন চন্দ্রা বৌদিকে বলে, না, আমি মারা যাওয়ার পরও ভুলেও কখনো কিনবে না, আর যদি কিনবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। চন্দ্রা বৌদি তখন হেসে বলে, আরে তুমি তো তখন মারা যাবে, তুমি তো থাকবে না, তুমি আবার কি করবে? বৃদ্ধা তখন বলেন যে না, আমি মারা যাওয়ার পরও আমি এই বাড়িতে থাকবো, আমার আত্মা কখনোই বাড়ি ছেড়ে যাবে না, আর যে এ বাড়ি কিনবে আমি তাকে ছাড়বো না, তার জীবন আমি নিয়ে নেব। চন্দ্রা, জেনে রেখো এটা, তুমি যদি এ বাড়ি নাও আমি তোমাকে আর তোমার স্বামীকে কিন্তু জীবিত ছাড়বো না। এরপর ওই বৃদ্ধা মারা যান। তা বৃদ্ধা যা বলেছিল আমার দাদা বৌদি সে কথা একদম টোটালি ভুলে যায়, আনন্দের সাথে ওই বাড়িটা কিনে ফেলে, আর সেই বাড়ি কেনাই হয়ে যায় কাল। বাড়ি কেনার পর থেকেই বৌদি হয়ে যায় অসুস্থ। সেই বৃদ্ধা বৌদির শরীরে প্রবেশ করে বৌদিকে অনেক কষ্ট দেয়। একদিন বৌদি রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে দাদাকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে যে কেন কিনেছিস সেই বাড়িটা, কেন শুনিসনি আমার কথা? আতঙ্কে তার ছেলে বৌমা কেউ চন্দ্রা বৌদির কাছে যায় না, আমার দাদাই শুধু তার কাছে থাকে। কিন্তু এতে দাদার জীবনের উপরে তো সংকট। আশেপাশে সকলে এটা স্পষ্ট বুঝতে পারে যে ওই বৃদ্ধার আত্মা চন্দ্রা বৌদির শরীরের মধ্যেই আছে, তাই তারাও আতঙ্কে থাকে, কেউ আর তাদের বাড়ির দিক পানে কেউ আর যায় না। আত্মীয় স্বজনরা তার অসুস্থতার কথা শুনে তাকে যখন একবার দেখতে যান, একবার যাওয়ার পর দ্বিতীয়বার তারা আর ভুলেও কখনো যান না। চন্দ্রা বৌদির এই ভয়ানক আচরণ তাদেরকে প্রচন্ড আতঙ্কের মধ্যে ফেলে। চন্দ্রা পিসির ননদের কাছে এসব ঘটনা শুনে আমার গা যেন আতঙ্কে শিউরে ওঠে। আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসি যে সত্যি এটাও কি সম্ভব, কারণ এরকম ব্যাপার এর আগে আমি শুধু মুভিতে দেখেছি, বাস্তবে কি সত্যি এরকম হতে পারে? আর এসব মুভি দেখে লাইফে খুব এনজয় করেছি, কিন্তু বাস্তব জীবনে কোনো কাছের মানুষের সাথে এরকম কিছু দেখবো এটা আমি জাস্ট কোনোদিন ভাবতেও পারিনি। ভীষণ একটা মন খারাপ নিয়ে বাড়িতে ফিরি। শাশুড়ি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, ছেলেকে ছাড়তে এত দেরি? মা, আসলে চন্দ্রা পিসির ননদের সাথে দেখা হয়েছিল তো, তাই একটু গল্প করছিলাম। শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার কাজগুলো সেরে ফেলো। চন্দ্রা পিসির ননদের সাথে আমার যা যা কথা হয়েছিল আমি সব কথা আমার শাশুড়িকে জানাই। সবকিছু শুনে আমার শাশুড়ি মা বললেন, হ্যাঁ আমি সবকিছুই জানি। একদিন আমি তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলছিলাম, তার সাথে অনেক কথাই বলছিলাম, কিন্তু সে আমার কোনো কথার উত্তরই দিচ্ছিল না। আমি তখন তাকে বলি যে কিরে, নতুন বাড়ি কিনলি, খাওয়া দাওয়া কবে করাবি? আর ঠিক তখনই ও হঠাৎ করে আমার গলা চেপে ধরে। আমি প্রথমে ভাবলাম যে সে হয়তো মজা করছে আমার সাথে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় যে না, ব্যাপারটা তা নয়, সে কোনো মতেই আমার গলা ছাড়তে চায় না। তারপর আমি শ্রীহরি নাম নিয়ে কোনো রকমের নিজেকে উদ্ধার করি, তার থেকে নিজেকে ছাড়িয়ে কোনো রকম দৌড়ে নিচে চলে আসি। সেই যে আমি ওখান থেকে পালিয়ে আসি, আমি আর ভুলেও কখনো ও বাড়িতে আর যাইনি।
সেদিন আমার সাথে যা হয়েছিল আমি সেটা কাউকে বলতে আর সাহস পাইনি। শুধু এই কথা আমি আমার ছেলেমেয়েকে জানিয়েছিলাম। চন্দ্রার বরের সাথে কিছুদিন আগে আমার দেখা হয়, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলিনি। আমি চুপচাপ যেন তার কাছ থেকে এড়িয়ে চলে আসি। সে হয়তো কিছু বলতে যাচ্ছিল। তা এরপর আমার শাশুড়ি আরো বলে যে তুমি এরপর থেকে ওর ননদের সাথে আর একদম বেশি কথা বলতে চাও না, আর বুড়োকে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে আসবে। সত্যি সে সময় এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যা বলে বোঝানো যাবে না। এরপর প্রায় সপ্তাহখানেক যায়। একদিন শাশুড়ির মুখে শুনলাম যে চন্দ্রবেশী নাকি আর নেই। সে বৃদ্ধা মৃত্যুর আগে যা বলেছিল ঠিক তাই করল, থাকতে দিল না সে চন্দ্রবেশীকে। সত্যি সে যেন দেখিয়ে দিল এক অশরীরী ক্ষমতা। এরপর খুব কম লোকের সাথে চন্দ্রবেশীর পর চন্দ্রবেশীকে চিরকালের মতন বিদায় জানায়। শুধু থেকে গেল তার মনে অজস্র যন্ত্রণা। তিনি বারবার বলছিলেন যে হায়, কেন কিনতে গেলাম এই বাড়িটা। সেদিন যদি বৃদ্ধার কথাকে একবার গুরুত্ব দিতাম তাহলে আজ এভাবে আমাকে আর হারাতে হতো না। যার স্বপ্ন পূরণ করার জন্য এই বাড়িটা কিনলাম আর সেই থাকলো না। কিন্তু মৃত্যুর খেলা কি এখানেই শেষ হয়েছিল? না, এখানে শেষ হয়নি। চন্দ্রবেশীর মৃত্যুর পর তার পরিবার মুখোমুখি হয়েছিল এক ভয়ানক অভিজ্ঞতার। চন্দ্রবেশীর মৃত্যুর পর হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। সবাই মনে করেছিলেন যে স্ত্রীর শোকে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু না, তার অসুস্থ হওয়ার কারণ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সেই বৃদ্ধার আত্মা চন্দ্রবেশীকে মৃত্যুর কবলে ফেলে এরপর তার স্বামীর শরীরে প্রবেশ করে। ঠিক যেরকম আচরণ চন্দ্রবেশী করতেন একদম সেই রকম আচরণ তার স্বামী করতে শুরু করে। একদিন চন্দ্রবেশীর শাশুড়ি তার অসুস্থ ছেলের কাছে বসেছিলেন। ঠিক সে সময় চন্দ্রবেশী তার স্বামীর শরীরে ভর করে আর বলে, মা, যে আমাকে শেষ করেছে সে আপনার ছেলের দেহে আছে। আপনি তো মা, আপনি তাকে বলুন সে যেন আপনার ছেলের শরীর ছেড়ে দেয়। আপনার ছেলে কিছু হলে আমার যার ছেলে যে অনাথ হয়ে যাবে। এরপর বৃদ্ধার আত্মা চন্দ্রবেশীর স্বামীর শরীরে থেকে যখন রাগ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, তখন চন্দ্রবেশীর শাশুড়ি নিজের ছেলের জন্য তার কাছে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু সে বলে, না, এদের ছাড়বো না। আমি একজনের জীবন নিয়েছি, আমি আরেকজনের জীবন নেব। কেন এটা আমার বাড়ি কিনেছে? এই চন্দ্রবেশীর মৃত্যুর 4 মাস বাদে তার স্বামীও মারা যান। না কোনো ডাক্তার, না কোনো তান্ত্রিক তাদের প্রাণ বাঁচাতে পারল না। মা বাবার মৃত্যুর পর তার ছেলেরা সেই বাড়ি অল্প দামে বিক্রি করে দেয়। আমি মনে করি টাকা পয়সা চলে গেলে সেটাও তো উপার্জন করা যায়, কিন্তু প্রাণ চলে গেলে সেটা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যেটা ভোগ করার জন্য আমরা আর বেঁচে থাকবো না। দিদির কাছ থেকে যখন এই ঘটনাগুলো আমি শুনে আমার গা রীতিমতো শিউরে ওঠে। তখন আমি মাত্র 17 বছর ছিলাম। আমি ভয় পেয়ে দিদিকে জড়িয়ে ধরি। এই ছিল 12 বছর আগে ঘটে যাওয়া এক বাস্তবিক ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে আপনি আপনার ভয়েসে পাঠ করে শোনাবেন। আপনার ভয়েসে ভৌতিক ঘটনা যেন এক আলাদা রূপ পায়। সো অডিয়েন্স, কেমন লাগলো আজকের ঘটনাটা? কমেন্ট প্লিজ। মনে আছে তো ঘটনা কিভাবে পাঠাতে হবে? ঘটনা পাঠাতে মেল করতে হবে 100station25@gmail.com এবং কারোর মেল করতে যদি কোনো প্রবলেম হয়, এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। ডেসক্রিপশন সেকশনে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা অ্যাড করে দিচ্ছি, সেখানে তোমরা লিখে বা ভয়েস করে বা কল করে বা যেভাবে সুবিধা সেখানে তোমরা ঘটনা পাঠাতে পারো।
হান্টেড স্টেশন কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কোনো নেগেটিভিটি, কোনো ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুকে প্রমোট করে না, এবং হান্টেড স্টেশনের ঘটনাকে যে সত্যি বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর বিশ্বাস যদি না হয়, হান্টেড স্টেশনের এপিসোডগুলোকে গল্পের আকারে বা সিনেম্যাটিক ধরে নিতে পারেন। হাই ফ্রেন্ডস, আজ এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়াতে আজকে আর শাউট আউট পর্ব রাখছি না। শাউট আউট পর্ব এরপর থেকে থাকবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আজকের মতন আসি।